এয়ারপোর্টে গেলেই দেখতে পারবি। আমিনার কথা শুনে নিদ্র আর কোনো প্রশ্ন করেনি। তবে এদিকে তৃপ্তি যখন শুনল নিদ্র একা এয়ারপোর্টে যাবে, তো সে আমিনার কাছে বায়না ধরে বসে সেও এয়ারপোর্টে যাবে। নিদ্র নিষেধ করা সত্ত্বেও আমিনা কিছু একটা ভেবে সম্মতি দিয়ে দেয়। তৃপ্তিকে আর পায় কে, সে চটপট বোরখা হিসাব নিকাব পরে নেয়। নিচে এসে আমিনার হাতে গাড়ির চাবি দেখে মুচকি হাসি সে। এরপর আমিনা কিছু বুঝে ওঠার আগে আমিনার হাত থেকে গাড়ির চাবি নিয়ে দৌড়ে বাসা থেকে বেরিয়ে গাড়ির ড্রাইভিং সিটে বসে পড়ে তৃপ্তি। নিদ্র এসে তৃপ্তিকে ড্রাইভিং সিটে দেখে রেগে যায়, কিন্তু কিছু বলতে পারেনি আমিনার জন্য। এমন মুখ করে বসে আছো কেন? আমার ভয় করে না বুঝি? গাড়ি ড্রাইভ করতে করতে শুকনো ঢোক গেলে বলল তৃপ্তি। নিদ্র চোখ গরম করে তৃপ্তির দিকে তাকিয়ে বলল, ভয় পেলে কখনোই আমার কথার বিরোধে যেতি না। নিদ্রর কথা শুনে তৃপ্তি মুখ বাঁকিয়ে মুচকি হেসে গাড়ি ড্রাইভ করতে লাগলো। প্রায় ঘন্টা দেড়েক পর এয়ারপোর্টে এসে পৌঁছলো তারা। তৃপ্তি গাড়ি পার্ক করালো, নিদ্র গাড়ি থেকে নেমে দাঁড়ালো। তৃপ্তিও গাড়ি থেকে নেমে নিদ্রর পাশে এসে দাঁড়ালো। মুখ হা করে চারপাশে দেখতে লাগলো তৃপ্তি। হঠাৎ নিদ্রর ডান দিক থেকে কেউ আওয়াজ করে নিদ্রকে ডাক দিল। নিদ্র আর তৃপ্তি সেদিকে তাকালো। তৃপ্তি দেখলো শার্ট প্যান্ট পরা একটা মেয়ে নিদ্রর দিকে দৌড়ে আসছে। তৃপ্তি কিছু বুঝে ওঠার আগেই মেয়েটি নিদ্রকে হুমড়ি খেয়ে জড়িয়ে ধরলো। নিদ্র মেয়েটিকে জড়িয়ে ধরে একটা চক্কর দিল। আম সারপ্রাইজড লিয়া। হাউ, তুই আসবি, আমাকে একটা কল করবি না? এই দাঁড়া দাঁড়া, কি সমস্যা? এই লিয়াকে আর নিদ্রার আম্মুকে শাশুড়ি মা ডাকে মেয়েটাকে? নিদ্রর আম্মুকে শাশুড়ি মা বলে ডাকে এই লিয়াই, আর লিয়া হলো নিদ্রর মামাতো বোন। লাউ ঠালা, সব কিছু ক্লিয়ার করে বল। তাহলে চুপ থাক। ওকে। লিয়া হলো নিদ্রর মামাতো বোন। ও 2 বছর পর পর দেশে আসে। যতবারই লিয়া দেশে আসে ততবারই নিদ্রকে বলে আসে, কিন্তু এবার নিদ্রকে না জানিয়ে চলে এসেছে লিয়া। লিয়াদের পুরো পরিবার লন্ডনে থাকে। লিয়া এখানে যেই উদ্দেশ্যে আসছে এটা ওর পরিবার কেউ জানে না। যাই হোক, লিয়াকে এভাবে নিদ্র জড়িয়ে ধরায় তৃপ্তির আগে ফুঁসে উঠছে। মুখে নিকাব থাকায় তা বোঝা যাচ্ছে না। হাতের চাবিটা শক্ত করে মুঠিবদ্ধ করে নেয় তৃপ্তি। এদিকে নিদ্র কিছুক্ষণ পর লিয়াকে নিজে থেকে ছাড়িয়ে বলল, আমাকে একটা কল করলি না কেন? এমনি তোকে কল করিনি, তোকে সারপ্রাইজ দেবো বলে। আজ 2টা সারপ্রাইজ পেলাম। লিয়ার কথা শুনে নিদ্র জোরে একটা নিঃশ্বাস ছেড়ে বলল। লিয়া অবাক হয়ে বলল, যেমন? নিদ্র গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে বলল, আজ সকালে সাব্বির, রাশিদ আর সুজন আসছে আমাকে না জানিয়ে। সেখানে একটা সারপ্রাইজ। এবার এখন তুই, হলো না 2টা? নিদ্রর কথা শুনে লিয়া রহস্যের হাসি দিয়ে ঠিক হয়ে দাঁড়িয়ে বলল, ওরা দেশে আসছে, তাহলে তো একটা ধামাকা করতেই হয়। নিদ্র চমকে উঠে বলল, হেই না না, বেচারা অনেক কষ্টে রিলেশনে গেছে, এবার কষ্ট দিস না ওদের। আগের বারের ধকল সামলে উঠতে অনেক কষ্ট হয়েছে ওদের। নিদ্রর কথা শুনে লিয়া ঠোঁট কামড়ে হাসি আটকে বলল, সেটা পরে দেখা যাবে, এখন বাসায় চল, প্রচুর খিদে পেয়েছে রে। ফুপির হাতের রান্না খাওয়ার জন্য না জিভে পানি চলে আসছে। ভাই দেবে, তোর সাথে এই মেয়েটাকে? লিয়ার কথায় হোশ আসে নিদ্রর। সে পেছনে ঘুরে তৃপ্তির দিকে তাকালো। চোখ দুটো লাল হয়ে আছে মেয়েটার। নিদ্র কিছু বুঝতে পারল না। তৃপ্তি মুখটা অন্যদিকে ঘুরিয়ে নিল। নিদ্র কি বলবে ভেবে পাচ্ছে না। সে আমতা আমতা করে বলল, ওর নাম তৃপ্তি, আমার চাচাতো বোন। ও আচ্ছা। এ বলে লিয়া তৃপ্তির সামনে গিয়ে বলল, হাই, আমি লিয়া। লিয়ার কথা শুনে গা জ্বলে গেল তৃপ্তির। তবুও সে নিজেকে দমিয়ে রেখে একটু হাসার চেষ্টা করে বলল, আমি তৃপ্তি। কেমন আছেন আপু? ভালো। আচ্ছা চলো, যেতে যেতে কথা হবে। এই বলে লিয়া পেছনে ঘুরে নিদ্রর দিকে তাকালো। তৃপ্তি একবার পেছন থেকে লিয়াকে ভালো করে দেখে নিল। মেয়েটা প্রায় 5 ফুট 2 ইঞ্চি বা 3 ইঞ্চি লম্বা হবে। গায়ের রং বিদেশি সাদা মোলাদের মতো। তৃপ্তি নিদ্রর সামনে গিয়ে দাঁড়ালো। নিদ্র কিছু বুঝে ওঠার আগে তৃপ্তি নিদ্রর হাতে গাড়ির চাবি দিয়ে গাড়ির পেছনের দরজা খুলে সিটে বসলো। তারপর ধপ করে গাড়ির দরজা লাগিয়ে নিল। তৃপ্তির ব্যবহারে নিদ্র বেশ বুঝতে পারছে মহারানী কোনো কারণে রাগ করেছে। নিদ্র পেছনের ডিকি খুলে দিল। লিয়া তার লাগেজগুলো পেছনে রাখলো। তারপর সামনের সিটে গিয়ে বসলো। নিদ্র গিয়ে ড্রাইভিং সিটে বসলো। এরপর গাড়ি স্টার্ট দিয়ে বাসার দিকে রওনা দিল। এদিকে তৃপ্তি রেগে আগুন হয়ে যাচ্ছে। নিদ্র লিয়ার সাথে হেসে কথা বলছে আর ড্রাইভ করছে। তৃপ্তির একদম সহ্য হচ্ছে না। রাগের কারণে চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল তৃপ্তির। রাত প্রায় 1টা বাজে। সবাই অতল ঘুমে তলিয়ে আছে, কিন্তু তৃপ্তির চোখে ঘুম নেই। তার চোখের ঘুম হারাম হয়ে গেছে। চোখের পানি মুছে নিজের রুম থেকে বেরিয়ে আসলো তৃপ্তি। এরপর নিদ্র রুমের সামনে এসে দাঁড়ালো।
এয়ারপোর্ট থেকে বাসায় এসে সবার সাথে দেখা করে দোতলায় একটা রুমে চলে যায় লিয়া। রুমে গিয়ে ফ্রেশ হয়ে এসে খাওয়া দাওয়া করে। সেই আবার যে রুমে গেছে আর বের হয়নি, ক্লান্ত শরীর হওয়ায় হয়তো ঘুমিয়ে গেছে। তৃপ্তি নিদ্র রুমের দরজা ঠেলে ভেতরে প্রবেশ করলো। নিদ্র স্বাভাবিকভাবে দরজা খোলা রেখে ঘুমায়। তৃপ্তি দরজা ভালো করে লাগিয়ে নিল। তারপর নিদ্রর বেডের পাশে এসে দাঁড়ালো। নিদ্র অঘোর ঘুমে তলিয়ে আছে। তার কোনো হুঁশ নেই। হুঁশ থাকবে কি করে? সে তো আজ ঘুমের ঔষধ খেয়ে ঘুমিয়েছে। দুদিন ধরে ঠিক মতো ঘুম হচ্ছে না তার। বেডের পাশে টেবিলের ওপর ঘুমের ঔষধ পাতা দেখে তৃপ্তি মুচকি হাসলো। এরপর বেডের ওপর উঠে নিদ্রর গায়ের উপর থেকে কম্বল একটু টেনে সরিয়ে নিল। অতঃপর নিদ্রর বুকের ওপর মাথা রেখে শক্ত করে জড়িয়ে ধরল তৃপ্তি, আর কম্বলটা গায়ের উপর টেনে নিল। রুমের মধ্যে ছোট একটা জিম লাইট জ্বলছে। অনেক ভালোবাসি তোমাকে, বিশ্বাস করো, তোমাকে না পেলে মরেই যাব। তুমি যখন আপুটাকে জড়িয়ে ধরেছিলে, আমার শ্বাস প্রশ্বাস যেন বন্ধ হয়ে আসছিল। মনে হচ্ছিল এই বুঝি কেউ আমার নিঃশ্বাস কেড়ে নিচ্ছে। এত মেয়ে কেন তোমার পেছনে ঘোরে? তুমি একান্তই আমার হতে পারো না? রিন্ডি নিয়ে কথাগুলো বলে ডান হাতের তালু দিয়ে চোখের পানি মুছল তৃপ্তি। এরপর আবার ডান হাত দিয়ে চোখের পানি মুছে মুচকি হেসে রিন্ডি নিয়ে বলল, কাল থেকে তোমাকে আমার পাশে পাবো কিনা জানি না, তবে আজ এই মুহূর্তে তোমার ছোঁয়া আমি নিয়ে নিচ্ছি। এই বলে একটু উপরের দিকে এসে নিদ্র ঠোঁটের জোড়াতে নিজের ঠোঁট জোড়া ডুবিয়ে দিল তৃপ্তি। অঘোর ঘুমে তলিয়ে থাকা নিদ্র একটু নড়ে চড়ে উঠল, কিন্তু তৃপ্তি ছাড়লো না। সে সমানে চুমু খেয়ে যাচ্ছে। কিছুক্ষণ পর নিদ্র ঠোঁট জোড়া ছেড়ে দিয়ে হাত ছাড়ল তৃপ্তি। এরপর নিদ্রর কপালে ভালোবাসার পরশ এঁকে দিয়ে নিদ্রর বুকে মুখ গুজে নিদ্রকে শক্ত করে জড়িয়ে ধরে শুয়ে পড়ল সে। খুব ভোরে নিজের রুমে ফিরে আসে তৃপ্তি। এরপর বেডের উপরে শুয়ে ঘুমিয়ে পড়ে, কিন্তু ঘুম আর হলো না। একটু পরে আমেনা এসে টেনে ওয়াশরুমে নিয়ে চলে গেল। তৃপ্তি অজু করে নামাজ পড়ে আবার বেডের উপর শুয়ে পড়ল। এক ঘুমে সকাল 10টায় ঘুম ভাঙলো তার। ফ্রেশ হয়ে হেলতে দুলতে নিচে নেমে আসলো সে। ডাইনিং টেবিলে নিদ্র আর লিয়া বসে সকালে নাস্তা শেষ করছে। তৃপ্তি ক্ষণিকের মধ্যে থমকে দাঁড়িয়ে গেল। মুহূর্তে মনটা খারাপ হয়ে গেল। মুখে নেমে এলো এক আকাশ কালো মেঘ। বুকের মধ্যে চিনচিন ব্যথা অনুভব করলো তৃপ্তি। লিয়া হাসতে হাসতে নিদ্রকে খাইয়ে দিচ্ছে, আর নিদ্র হাসতে হাসতে লিয়ার হাত থেকে খাবার মুখে নিচ্ছে। তৃপ্তি নিজেকে দমিয়ে রাখতে পারলো না। খিদের কাছ থেকে আবার নিজের রুমের দিকে দৌড় দিল। সোজা রুমে এসে ধপাস করে বেডের ওপর শুয়ে বালিশে মুখ গুজে দিল। ফুপিয়ে উঠল তৃপ্তি। এদিকে সকালে নাস্তা শেষ করে নিদ্র আমেনার কাছে কিচেনে গিয়ে বলল, মম, আমি বেরোলাম। শুনেছি। আমেনার কথা শুনে নিদ্র কিচেন থেকে বেরিয়ে আসলো। হঠাৎ লিয়া নিদ্রর সামনে এসে দাঁড়িয়ে বলল, আমিও তোর সাথে যাব। তোর যাওয়া লাগবে না, বাসায় থাক। মেয়ে মানুষ এত। নিদ্র শার্টের হাতা ভাঁজ করতে করতে বলছিল। লিয়া নিদ্রকে থামিয়ে ফরফরিয়ে বলে উঠল, কতদিন পরে দেশে আসলাম, একটু ঘুরবো না? ঘুরবি ঘোর, তবে আমার সাথে একদম না। আর ক্লাবে তো একদমই যাবি না। নিদ্র আগের ভঙ্গিতেই বলল। হঠাৎ লিয়া নিদ্রর হাত থেকে বাইকের চাবি টান মেরে নিয়ে দৌড় দিল। নিদ্র ভ্যাবাচাকা খেয়ে লিয়ার দিকে তাকালো। এরপর চিৎকার করে বলে উঠল, লিয়ার বাচ্চা, বাইক নিবি না? ওই দাঁড়া! বলেই দৌড় দিল নিদ্র। লিয়া সবেমাত্র বাইকে উঠে বসেছে। বাইক এখনো স্টার্ট দিতে পারেনি। নিদ্র দৌড়ে বাইকের কাছে এসে চাবিটা টান মেরে বাইক থেকে খুলে নিল। লিয়া দাঁত কটমট করে নিদ্রর দিকে তাকিয়ে বলল, নিত্যার বাচ্চা, চাবিতে বলছি, না হলে তোর দাঁত ভাঙবো আমি এখনই। লিয়ার কথা শুনে নিদ্র ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, আসছে আমার দাঁত ভাঙতে। বাইক থেকে নাম জলদি, না হলে তোর চুল কেটে দেবো আমি। নিদ্রর কথা শুনে লিয়া আটকে উঠল। আগেরবার যখন এসেছিল তখন নিদ্র সত্যি সত্যি লিয়ার চুল কেটে দিয়েছিল। লিয়া অসহায় ভাবে নিদ্রর দিকে তাকিয়ে বলল, এই দেখ, তুই আমার সামনের চুলের দিকে নজর দিবি না। আপনার তোর সুন্দর চুল, তারপর আমি হারাতে চাই না। তাহলে বাইক থেকে নাম। নিদ্র হাত দুটো ওপরে তুলে আর বড়া ভেগে বলল। লিয়া নড়ে চড়ে বসে বলল, আগে প্রমিস কর তোর সাথে আমাকে নিবি। নিদ্র জানে এই মেয়ে এখন কোনোভাবেই মানবে না। একে সাথে করে নিয়েই যেতে হবে। নিদ্র বিরক্ত হয়ে চোখ মুখ কুচকে বলল, পেছনে সরে বস। নিদ্রর কথা শুনে লিয়া খুশিতে গজগজিয়ে উঠে পিছনে সরে বসলো। নিদ্র বিরক্ত হয়ে বাইকে উঠে বসলো। এরপর বাইক স্টার্ট দিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল। বারান্দায় দাঁড়িয়ে এতক্ষণ পর্যন্ত সবকিছু দেখছিল তৃপ্তি।
আর চোখের পানি ফেলছিল। নিদ্র আর লিয়া বেরিয়ে যেতেই সেও আবার রুমে এসে বালিশে মুখ গুজে দিল। ওই রাহুল, রাশেদ কইরে? সকাল থেকে দেখছি না। জ্যাকের কথা শুনে রাহুল চেয়ারে হেলান দিয়ে বসে বলল, সেটা আমি কি করে জানবো? এদিকে নিদ্র কাল সেই বিকালে গেছে ক্লাব থেকে, আর এখনো আসেনি। আজ যে উত্তরে কলেজে যেতে হবে এটা ওরা মনে হয় ভুলে গেছে। রাহুলের কথা শুনে সাব্বির বলে উঠল, ওই তো নিদ্র এসে গেছে, কিন্তু নিদ্রর পেছনে এটা কে? সাব্বিরের কথা শুনে সবাই পেছন ফিরে তাকালো। ক্লাবের কাচের দরজা ভেদ করে সবার দৃষ্টি বাহিরে গেল। সুজন আতকে উঠে বলল, ও আল্লাহ বাঁচাও গো, এই ডাইনি কবে আসলো? এই বলে নিজের আশেপাশে তাকালো সুজন, কিন্তু সে কাউকে নিজের পাশে দেখল না। আশ্চর্যের বিষয়, এখনই তো সবাই ওর পাশে বসা ছিল। সুজন পিছনে ঘুরে দেখল সাব্বির, জ্যাক আর রাহুল ক্লাবের পেছনে দরজার দিকে দৌড়াচ্ছে। ওই আমারও লয়া যা। বলেই দৌড় দিল সুজন। ক্লাবের ভিতরে পিটপিটে নীরবতা। নিদ্র আর লিয়া ক্লাবের ভিতরে প্রবেশ করলো। ক্লাবের ভিতরে কাউকে না দেখে লিয়া বলল, ব্যাপার কি? ক্লাবে কেউ নেই কেন? গেল কোথায় সবাই? লিয়ার কথা শুনে নিদ্র হু হু করে হেসে উঠে বলল, তোর কি মনে হয় তোর মতো ডাইনিকে দেখে কেউ বসে থাকবে? নিশ্চয়ই সব কয়টা তোকে দেখে পালিয়েছে। নিদ্রর কথা শুনে লিয়ার একটু রাগ হলো। নিদ্র তাকে ডাইনি বলল। লিয়ার ফর্সা মুখটা খানিক লাল হয়ে গেল। নিদ্রর পেটে গুঁতো মেরে ক্লাবের পিছনের দরজার দিকে চলে গেল লিয়া। নিদ্র বিরক্ত হয়ে একটা চেয়ারে বসে পড়ল। এরপর টেবিলের উপরে তাকালো। গরম চায়ের কাপ থেকে ধোঁয়া উঠছে। নিদ্র আবার হেসে উঠল। সব কয়টা এখানে বসা ছিল। লিয়াকে দেখে সবাই লুকিয়েছে। নিদ্র বেশ বুঝতে পারছে, তবে কতক্ষণ লুকিয়ে থাকতে পারবে নিদ্র জানে না, কারণ লিয়া অনেক সাংঘাতিক মেয়ে। গোয়েন্দার মতো ঠিক খুঁজে বের করে নিয়ে আসবে। এদিকে লিয়া ক্লাবের পেছনের দরজার দিকে আসলো। দরজা খুলতেই দেখা মিলল বিশাল এক দেয়ালের। লিয়া দরজা দিয়ে বাহিরে বেরিয়ে দুপাশে তাকালো। ডান দিকে খুবই চিপা জায়গা, এখান দিয়ে বেরোতে অনেক মুশকিল হবে। বাম দিকের জায়গাটা সরু, তবে কিছু ড্রাম রাখা। লিয়া এক পা দুপা করে ড্রামগুলোর সামনে এসে দাঁড়ালো। ড্রামের একটুখানি ফাঁকা জায়গা দিয়ে চোখ গেল লিয়ার। সিল্কি এক মাথা চুল ধরা দিল তার চোখে। লিয়া মুচকি হেসে ফাঁকা জায়গা দিয়ে হাত গুলিয়ে চুলগুলো শক্ত করে মুঠে নিয়ে টেনে ধরল। সুজন উহু বলে আর্তনাদ করে উঠল। এরপর লিয়ার হাত নিজের দু হাত দিয়ে ধরল। লিয়া খিলখিলিয়ে হেসে উঠে বলল, শালা আমার থেকে লুকাবি? বলেই চুল ধরে টান মারল লিয়া। সুজন তাড়াতাড়ি ড্রামগুলো ধাক্কা মেরে নিজের সামনে থেকে সরিয়ে নিল। লিয়া সুজনের চুল ধরে টেনে নিজের সামনে দাঁড় করালো। এরপর মুখে চড়া এক হাসি এনে বলল, গার্লফ্রেন্ড কয়টা জোগাড় করেছিস এবার? আরে ভাই, সবাই অনেকদিন পর দেখা হলে কেমন আছো জিজ্ঞেস করে, আর তুমি প্রথমেই গার্লফ্রেন্ড কয়টা আছে এটা জিজ্ঞেস করছিস? নিজের মাথা থেকে লিয়ার হাত সরিয়ে অসহায়ভাবে বলল সুজন। লিয়া নড়ে চড়ে দাঁড়িয়ে বলল, আমি যা বলছি সেটার উত্তর দে। আমি ওভার অ্যাক্টিং পছন্দ করি না। একটাও না। লিয়ার কথা শুনে মাথা নিচু করে বলল সুজন। লিয়া হো হো করে হেসে উঠে বলল, তোর মতো ছেলের গার্লফ্রেন্ড নেই, এটা তুই আমাকে বিশ্বাস করতে বলছিস? লিয়ার কথা শুনে সুজন মাথা তুলে লিয়ার দিকে তাকিয়ে বলল, সত্যি বলতেছি, 2 বছর আগে তুই ব্রেকআপ করিয়ে দেওয়ার পর আমি আর কোনো প্রকার রিলেশনে যাই নাই। লিয়া আবারও হেসে বলল, কেন রিলেশনে যাসনি? দেবদাস হয়ে থাকবি নাকি? লিয়ার কথা শুনে সুজন আবার মাথা নিচু করে বলল, আসলে তা না, একজনকে মনে ধরছে, তবে তাকে বলতে পারতেছি না আসলে, আর এখনো সাহস পাচ্ছি না আর কি। তোর বেটা, এটা কোনো কথা বললি? দিলি তো একটা ব্রেকআপের মোট মাটি করে। কত সুন্দর করে ভেবে এসেছিলাম তোর ব্রেকআপ সবার থেকে ভিন্নভাবে করিয়ে দেব, কিন্তু তুই সব মাটি কাটিয়ে দিলি। ওই এক মিনিট, আমি কি করে বিশ্বাস করবো তুই সত্যি বলছিস? এমন তো হতে পারে তুই মিথ্যে বলছিস ব্রেকআপের থেকে বাঁচতে। বাজারের হাত দিয়ে সুজনের দিকে সন্দেহ দৃষ্টিতে তাকিয়ে বলল লিয়া। সুজন মাথা তুলে পকেট থেকে ফোন বের করে লিয়ার দিকে বাড়িয়ে বলল, এই নে আমার ফোন, দেখ কোনো মেয়ের নাম্বার আছে কিনা দেখ তুই। লিয়া টান মেরে ফোনটা হাতে দিয়ে দিল। এরপর কিছুক্ষণ ঘাটাঘাটি করে সুজনকে আবার ফেরত দিয়ে বলল, তুই হয়তো আমার আগমন দেখে সব ডিলিট করে দিয়েছিস। আমি সত্যি বলতেছি, আমি এখন রিলেশনে নাই, যাই নাই। লিয়ার হাত থেকে ফোন নিয়ে বলল সুজন। লিয়া একটু সময় কিছু ভাবলো, অতঃপর বলল, কানটা এদিকে নিয়ে কিছু কথা বলবো। লিয়ার কথা শুনে সুজন আতঙ্কের সাথে বলে উঠল, না 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 না, যা বলার সরাসরি সামনাসামনি বল। ওকে বিশ্বাস নাই শালা, যে কোনো সময় কামড় বসিয়ে দিতে পারিস।
সুজনের কথা শুনে লিয়া হো হো করে হেসে উঠে বলল, তেমন কিছু করব না, সত্যি বলছি। কানটা এদিকে নিয়ে আয়, কিছু প্ল্যান বলি তোকে, আমার হেল্প করতে পারবি তুই? যদিও লিয়াকে এখনো বিশ্বাস করতে পারছে না সুজন, তবু আমতা আমতা করে কান পেতে দিল। লিয়া ফুসুর ফাসুর করে কত কিছু বলল। সুজন লাভ দিয়ে দূরে সরে সোজা হয়ে দাঁড়িয়ে বলল, সত্যি তো, আমি যদি এই কাজে হেল্প করি, মানে তোকে হেল্প করি, তাইলে তো আমাকে এটা দিবি। আগের বার কিন্তু আমাকে ধোকা দিছিলি ভাই। সুজনের কথা শুনে লিয়া নিজের গলায় হাত দিয়ে চিপটে ধরে বলল, এই প্রমিস করছি, এবার তোকে ওটা দিব যদি আমাকে হেল্প করিস। আমি রাজি, আমি রাজি। খুশিতে গজগজিয়ে উঠে বলল সুজন। লিয়া এবার আড়মোড়া ভেঙে বলল, তাহলে বল ওরা সবাই কই? আজ আর ওদের পাওয়া যাবে না, আমরা বরং কাল থেকে প্ল্যান স্টার্ট করি নাকি? ওরা 3টা পালাই গেছে। লিয়ার কথা শুনে বলল সুজন। লিয়া কিছুক্ষণ ভেবে বলল, আচ্ছা তাহলে এবার ক্লাবের ভিতরে চল। চল। এই বলে সুজন আর লিয়া ক্লাবের ভিতরে চলে আসলো। বিকেল 4টা বাজে। ছাদের রেলিং ধরে উদাস নয়নে দূর আকাশে তাকিয়ে আছে তৃপ্তি। বুকের ভেতরটা কেমন যেন দুমড়ে মুচড়ে যাচ্ছে তার। কান্না করার কারণে চোখ মুখ লাল হয়ে আছে মেয়েটার। আকাশ থেকে চোখ নামিয়ে পাশের গোলাপ গাছটার সামনে এসে দাঁড়ালো তৃপ্তি। এরপর ফুটন্ত একটা গোলাপ হাতে নিয়ে ছুঁয়ে অপলকে তাকিয়ে বলল, সে কি আমার হতে পারে না ফুল? আমি যে তাকে ছাড়া থাকতে পারবো না, আমার যে তাকে সব সময় পাশে চাই। এমনটা আমার সাথে কেন হলো ফুল? আমি যে তাকে ছাড়া বাঁচবো না। 3টা বছরের দেখা স্বপ্ন আমি কি করে ভেঙে দিব? যার জন্য সব ছেড়ে এই দূর দেশে পাড়ি জমিয়েছি, শেষে আমার তাকেই হারাতে হবে। কিন্তু আমি তো জানি সেও আমাকে চায়। তাহলে মাঝখান থেকে কেন বারবার আপদ আসে? কথাগুলো বলে চোখের পানি ফেলতে লাগলো তৃপ্তি। এভাবে আরো কিছু সময় অতিবাহিত হলো। তৃপ্তি গোলাপ গাছটা খুব মনোযোগ দিয়ে দেখছে। গাছটা যেন মৃদু বাতাসে হেলে দুলে তাকে কিছু বলছে। হঠাৎ পিছন থেকে কেউ তাকে জড়িয়ে ধরলো। তৃপ্তি থমথমি খেয়ে তাড়াতাড়ি চোখের পানি মুছলো, কারণ মানুষটা তার খুব পরিচিত, যার স্পর্শ চাইলেও কখনো ভুলতে পারবে না তৃপ্তি। নিদ্র চট করে তৃপ্তিকে নিজের দিকে ঘোরালো। মেয়েটার মাথা নিচু করে আছে। নিদ্র 2 হাতে তৃপ্তির 2 গালের ওপর রেখে মুখটা নিজের দিকে তুলল। গাল, নাক, চোখ দুটো খানিক লাল হয়ে আছে তৃপ্তির। নিদ্র কেমন করে যেন তৃপ্তির দিকে তাকালো। মেয়েটার কি হয়েছে বুঝতে পারছে না নিদ্র। কি হয়েছে তোর? এমন দেখাচ্ছে কেন তোকে? কিছুটা আতঙ্কের সাথে বলল নিদ্র। তৃপ্তি ছলছল চোখে নিদ্রর দিকে তাকিয়ে আছে। তৃপ্তির উত্তর না পেয়ে নিদ্র বিচলিত হয়ে বলল, কথা বলছিস না কেন? কে তোকে কি বলেছে? কান্না করছিলি কেন? নিদ্রর কথা শুনে তৃপ্তি নিজেকে কিছুটা সামলে নেয়। এরপর নিদ্রর হাত দুটো নিজের গাল থেকে নামিয়ে তৃপ্তি বলল, কেউ আমাকে কিছু বলেনি। বাম হাতটা কেমন যেন ব্যথা করছিল। নিজের বাম হাত ডলতে ডলতে বলল তৃপ্তি। নিদ্র চট করে হাতটা নিজের 2 হাতের মধ্যে দিয়ে বলল, ধুর পাগলি, এর জন্য আবার কান্না করা লাগে? তৃপ্তির বাম হাতটা একটু মালিশ করে দিয়ে বলল নিদ্র। তৃপ্তি তাকিয়ে আছে নিদ্রর দিকে। মুখে কিছু বলতে পারছে না সে, গলা যেন জড়িয়ে আসছে। নিদ্র তৃপ্তির মুখের দিকে তাকালো। তৃপ্তি মাথা নিচু করে নিল। নিদ্র তৃপ্তির হাত ছেড়ে দিয়ে আবার তৃপ্তির 2 গালে হাত রেখে নিজের দিকে মুখ তুলে বলল, আজ সারাদিন তোকে দেখতে পাইনি, দুপুরে খাওয়ার টেবিলেও না, তার উপর এখানে এসে কান্না করছিস। হাত ব্যথা করলে আমাকে একটু বলতে পারতি না? তৃপ্তি কিছু বলছে না, শুধু তাকিয়ে আছে। আর সে বলবে কি করে? তার যে এখন কথাই গলা দিয়ে আসছে না। যা আসছে সব কান্না ভেজা কথা, যা তৃপ্তি কখনোই নিদ্রর সামনে বলবে না। নিদ্র তৃপ্তির উত্তর না পেয়ে ঠোঁট জোড়া তৃপ্তির টকটকে লাল গালে ছুঁয়ে দিয়ে বলল, রাগ করেছে বুঝি মাইকি উঠি? বলতে বলতে তৃপ্তিকে নিজের সাথে মিশিয়ে নিল নিদ্র। তৃপ্তি শক্ত করে জড়িয়ে ধরল নিদ্রকে, যেন কেউ নিদ্রকে ছিনিয়ে নিয়ে যাচ্ছে তৃপ্তির থেকে। নিদ্র মুচকি হেসে তৃপ্তির মাথায় হাত রাখলো।